So what is up everyone, Assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another brand new vlog. আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আর মোটামুটি যা মনে হয় সবাই অনেকটা রাগ, অনেক বেশিই রাগ যে পুরো একটা মাস হয়ে গেছে ডিসকন্টিনিউড, মানে কোনো কাজ নাই, কোনো ভিডিও নাই, কোনো আপডেটস নাই, ইউটিউব চ্যানেল পড়েই রয়েছে। কিন্তু আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যে আমি 350 সাবস্ক্রাইবার নিয়ে আমি একটা কাজের জন্য চ্যানেলটাকে কিছুদিন ধরে বন্ধ রাখছিলাম, আর আপনারা এখন সেই পরিবারটাকে 420 প্লাস করে দিছেন। তো আই অ্যাম রিয়েলি লাকি। আমি আসলেই মানে বিষয়টা অনেকটা কেমন যেন মানে অবিশ্বাস্য বিষয় যে আমার সাবস্ক্রাইবাররা, আমার ফ্যামিলি মেম্বারগুলো এতই বেশি ভালো যে আমাকে সাপোর্ট করতে ভুলে নাই। আমি ছিলাম না, আমি কাজ করি নাই, তারপরেও আমার সাবস্ক্রাইবাররা আমাকে সাপোর্ট করা বাদ দেয় নাই। তো আই অ্যাম লাকি ফর দ্যাট, বাট আই অ্যাম অলসো সরি বিকজ আসলে আমার হুট করে এভাবে ডিসকন্টিনিউড হয়ে যাওয়া উচিত হয় নাই। আমার কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত ছিল বা অ্যাটলিস্ট একটা পোস্ট ইউটিউবে পাবলিশ করা উচিত ছিল। তো আমি কজটা বলি, মূলত কজটা হচ্ছে রিসেন্টলি আমি একটা পার্ট টাইম জবে ঢুকছি। তো যখন থেকে আমি জবটা শুরু করতেছিলাম আমার কাছে এই কন্টেন্ট অ্যান্ড আমার যে জব, এই দুইটা অ্যাডজাস্ট করাটা একটু প্যারাময় হয়ে গেছিলো, যার কারণে আমি কিছুদিন মানে এই কয়টা দিন কন্টেন্ট আপলোড করি নাই। বাট আমি খুবই ট্রাই করতেছিলাম যে দুটো একসাথে গুছিয়ে নিব। বাট ট্রাই করতে নাওয়াডেজ মানে আজকে আমার মোটামুটি আমার কাছে এখন মনে হচ্ছে যে না, আমি দুটাকে একসাথে গুছাতে পারবো, যার কারণেই আজকে বেরিয়ে পড়া। আর হ্যাঁ, এই ব্লগটা একদিন ডিলে হবে, আর আজকে মূলত আপনারা একটা শর্টস ভিডিও পাবেন, ইনশাল্লাহ আপলোড হবে। ব্লগসও আপলোড হতেই থাকবে আর ব্লগসও আপলোড হতেই থাকবে। এটা কোনো বন্ধ নাই, সাথে অন্য কাজ চালাতে হবে, তাই না? লাইফ তো একটা দিক দিয়ে চলে না, সব কিছু মিলিয়ে নিয়ে লাইফ চালাতে হয়। তো ওই ট্রাইটাই করতেছি। আর অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো এখনও এতদিন পরে জব টপ করার পরও চেঞ্জ হয় নাই। ওই যে ফিদ্দু ওয়েট করতেছে আমার জন্য, বিকজ সে ছাড়া আসলে আমার কন্টেন্ট বানাতে কোনো ইচ্ছাই করে না। কন্টেন্ট বানানোর মূল অনুভূতি তাকে ছাড়া আমি পাই না। আসসালামু আলাইকুম আফা। আসসালামু আলাইকুম আফা। আফা ভালো আছেন আফা? আলহামদুলিল্লাহ, এখানে ভালোই পানি জমছে। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আমাদের ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছে আজকে। মানে মোটামুটি কোন কারণ ছিল, কিসের জন্য এতদিন ধরে অফ ছিল, মোটামুটি সব কিছুই ক্লিয়ার করছি। তারপরেও সবাইকে বারবার বলতেছি মাফ করে দেন ভাই, আমার ইন্টেনশনালি কিছু ছিল না। কর্মক্ষেত্র আর আমার কন্টেন্ট আমি একসাথে অ্যাডজাস্ট করতে একটু প্যারা খাচ্ছিলাম, যার কারণে ডিলে হয়েছে। বাট নেক্সট টাইম থেকে এটা মনে হয় যে এটা আর করবো না, আর এটা হবেও না ইনশাল্লাহ। তো প্রথম কথা, আমার কাছে যে ফুয়েল আছে, আমার আদৌ মনে হয় না যে এই ফুয়েল দিয়ে আমি পারবো যাইতে আমার গন্তব্যে। বা সামনে পেট্রোল পাম্প এখনও প্রায় 1.5 কিলো, বাট আমার বাইকে যে ফুয়েল এর অবস্থা, এটা নিয়ে 1.5 কিলো চলাটা আসলে খুব রিস্কি হয়ে গেছে। তো আমি রিস্ক বেশি নিব না, আমি একটা খুচরা তেলের দোকান থেকেই আমি ফুয়েলটা নিয়ে নেব, পাম্পে যাওয়ার সময় নাই। তো আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত রিস্ক না নিয়ে এখান থেকে ফুয়েলটা নিয়ে নেওয়া ভালো, তাই না? নিয়েই নিই 1 লিটার পেট্রোল। যাক, প্রথমত প্যারাটা শেষ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
কন্টেন্ট বানাচ্ছি ভাই, জিনিসটা ভালো লাগতেছে। মানে আমার কাছে একটা ফিল আসতেছে যে এতদিন পরে আমি আবার ব্লগিং লাইফে কাম ব্যাক করতেছি, জিনিসটা আসলে সুন্দর। তো পাম্পের থেকে তেল নিয়ে শেষ, ফেসবুকে পিক আপ করা শেষ, আমি কেন এতদিন কন্টেন্ট বানাতে পারিনি সেটা এক্সপ্লেন করাও শেষ। বাট এখন আসতে হবে আমার মূল টপিকে। আজকের ভিডিওটা কোন টপিক বেস? প্রথমত যেটা বলবো, মেইন যে টপিকটা বলবো সেটা হলো যে আপনাদের মেইন টিপস। কখনো আমি যেমন এই যে খুচরা তেলের দোকান থেকে তেল নিছি, পেট্রোল নিছি, আপনারা এই কাজটা দয়া করে করবেন না। এটা করবেন তো মনে করেন ধরা খাবেন। আর বলতে পারেন যে যেমন তেমন ধরা না খেলেও বড়সড় ধরা খাবেন। মানে আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের বাইকে যখন লাগে হচ্ছে হলো ফুয়েল অ্যান্ড এয়ারের প্রেশার। তো বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং হয়েছে যে বাঙালির যেসব খুচরো তেল বিক্রেতারা আছে, ইন্দ্রা করে কি যে ফুয়েল অ্যান্ড ওয়াটারের মিশ্রণটা দেয়। তো যেখানে ফুয়েল অ্যান্ড এয়ার দিয়ে স্পার্ক করে যখন ইঞ্জিন চলতেছে, তখন যদি পানি পড়ে যায়, বুঝতেছেন, স্পার্ক প্লাগের সাথে সাথে আপনার পিস্টন মিস্টন সব কিছুর একটা সমস্যা হয়ে যেতে পারে। তো হ্যাঁ, বুঝেই গেছেন স্পার্ক প্লাগ, বিষয়টা ওইটাই, স্পার্ক প্লাগ নিয়ে কথা। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা অন্তপক্ষে এতটুকু শিওর হবেন যে স্পার্ক প্লাগ কখন আপনার পরিবর্তন করতে হবে। যখন পরিবর্তন করতে হবে তখন আপনার কী কী ডিস্টার্ব দিও বা কীভাবে টের পাবেন যে স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময়টা আসছে। প্রথমত আমি যেটা বলি যে একটা স্পার্ক প্লাগ পরিবর্তন, আমরা কখনো কিন্তু স্পার্ক প্লাগটা খুলে দেখি না, ওটা খোলা হয় না। যদি বাই এনি চান্স, সবাই পারিও না একে, তো তারপরেও বাই এনি চান্স যদি গ্যারেজে যাওয়া হয়, যদি ফুল মাস্টার সার্ভিস করা হয়, তাইলে যদি একটু খুলে দেখা হয়। কিন্তু বাসায় কখনো নিজে থেকে এই স্পার্ক প্লাগ নামের জিনিসটা কখনোই খোলা হয় না। আর আমি মোটামুটি পারি, আমি চেক করি, কিন্তু এরকম সবাই পারে না। যখন চেক করা হয় তখন দেখবেন যে ওই স্পার্ক প্লাগে কার্বন জমে আছে, মানে কার্বন বলি আর কি, এটা ময়লা বা ডাস্ট জমে গেছে। তখন আসলে কি ওই স্পার্ক প্লাগটার কর্মক্ষমতা অনেকটা কমে যায়। আবার দেখবেন যে কালো হয়ে গেছে, অনেক দিন ওল্ড হয়ে গেছে, দেখবেন যে কালো হয়ে গেছে। আপনি যতই ময়লাটা উঠানোর চেষ্টা করতেছেন উঠতেছে না, তখন হয় কি স্পার্ক প্লাগের কর্মক্ষমতা অটোমেটিকলি কমে যায়। তখন আপনি ওই স্পার্ক প্লাগটা আর ইউজ করতে পারতেছেন না, মানে ওইটা আপনার জন্য ওখানে বাতিল, ওটা বাদ দিয়ে আপনি চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো একটা অপশন যে আপনি বাইক খুলে, মানে বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে আপনার বুঝতে হবে যে আপনার বাইকের স্পার্ক প্লাগ পাল্টানোর সময় হয়েছে কি না। কিন্তু এখানে কথা আছে, একটা স্পার্ক প্লাগের কিন্তু টাইম লিমিট থাকে, এটা লিমিটেড থাকে যে এত কিলো বা কয়দিন, এত কিলোই আর কি, আমি কিলোমিটারই জানি, কিলোমিটারই বলি। আমার জানা মতে প্রত্যেকটা বাইকের স্পার্ক প্লাগ 10,000 কিলো পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে পারে, যদি একটা ভালো একটা সার্টিফাইড ব্র্যান্ডেড কোম্পানির প্লাগ আপনি ইনস্টল করেন। তাইলে অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়, অনেকে ঝামেলায় পড়ে, 5-6 হাজার কিলো পর থেকে বাইকে ডিস্টার্ব দেখা শুরু হয়ে যায়। তো এইগুলা একটু ব্যতিক্রম ধরেন, বাট অ্যাভারেজে আপনি 10,000 কিলো আপনি রান করতে পারবেন যে কোনো একটা ভালো একটা উন্নত, মানে মোটামুটি মানে একটা স্পার্ক প্লাগ দিয়ে আপনি 10,000 কিলো রান করতে পারেন বাইককে। হ্যাঁ, এখন এটা হলো আপনার টাইম লিমিট বা আপনার যে লিমিটেড যে এটা আছে, লিমিটেশনটা, এটা বাদ দিলাম। এখন কথা বলি, যারা 5-6 হাজারের মধ্যে স্পার্ক প্লাগ চেঞ্জ করতেছে, এরা কেন চেঞ্জ করবে আর কিভাবে বুঝবেন যে আসলে আমার চেঞ্জ করার সময়টা হয়ে গেছে। এটা খুবই একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন, বিষয়গুলো খুবই সিম্পল, শুধু মাথায় রাখতে হবে, আর কিছুই না। প্রথমে আসি ইগনিশনে। যদি একটা স্পার্ক প্লাগে ডিস্টার্ব দেওয়া শুরু করে, তাহলে প্রথম সমস্যাটা হয় হলো ইগনিশনে হয় কি যে আপনি বাইকটাকে স্পার্ক দিচ্ছেন, আপনি বাইকটাকে পাওয়ার দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু ওই সময় দেখবেন যে আপনার যে বাইকটা একবার দিলেই, একবার সেলফ সুইচ অন করলেই আপনার বাইক স্টার্ট নিচ্ছিল, ওই বাইকটা এখন মানে 3-4 বার দেওয়া লাগতেছে। যখন আপনি হালকা থ্রোটল দিলে আপনার বাইক স্টার্ট নিত, ইগনিশন নিত, এখন আপনাকে অনেক বেশি থ্রোটল দেওয়া লাগতেছে, তারপরেও স্টার্ট ঠিকমতো নিচ্ছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ওই সময়টা প্রধান যে জিনিসটা চেক করতে হবে, মেইন যে কজটা উঠে আসে, সেটা হলো আপনার স্পার্ক প্লাগটা চেক করে দেখতে হবে যে প্লাগের কী অবস্থা। যদি ড্যামেজ হয়ে যায়, আগে যা বললাম যে এভাবে দেখলেই বুঝতে পারবেন যে ড্যামেজ কি না। যদি ড্যামেজ হয়ে যায়, ইমিডিয়েটলি চেঞ্জ করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতে হবে, তাইলে বাইক মোটামুটি ঠিক। চলে গেলো ইগনিশন, তারপরে আসে আপনার মাইলেজে। আপনার বাইকের মাইলেজ, অনেকে ভাবে যে না মাইলেজ কার্বোরেটর, এয়ার ফিল্টার এসবের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু না, এখানে বড় একটা কাহিনী আছে। মাইলেজ
কোনো ক্ষেত্রে বা অনেকগুলো ক্ষেত্রে স্পার্ক প্লাগের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাইকের অ্যাভারেজ যে মাইলেজটা ছিল ওটা মনে করেন ছিল 40, 41, 42 হাইওয়েতে, এরকম যখন আপনি হাইওয়েতে এসে মাইলেজটা টেস্ট দিচ্ছেন বারবার, আপনি যখন 35, 34, 30-এর উপরে মানে 5 থেকে 10 কিলোমিটার ডিফারেন্স পাচ্ছেন, তখন আমার সাজেশন থাকবে আপনি সর্বপ্রথম কিছু চেক করা লাগবে না, কোনো কিছু চেক করা লাগবে না, আগে স্পার্ক প্লাগটা চেক করেন। যদি ওইটা আপনার কাছে মনে হয় ড্যামেজ, তাহলে আপনি শিওর থাকেন যে স্পার্ক প্লাগের জন্যই আপনার বাইকের মাইলেজটা কমে যাচ্ছে। তো মাইলেজটা এটা নিয়ে অনেকে জানে না, এখনও অনেকের অজানা যে মাইলেজ, সবাই ভাবে যে কার্বোরেটর, ইনজেক্টর, আপনার এয়ার ফিল্টার, ইটিসি এক্সেট্রার উপর আপনার মাইলেজ ডিপেন্ডেন্ট, বাট এখানে অনেক কিছু ম্যাটার করে, তার মধ্যে একটা হচ্ছে স্পার্ক প্লাগ। এটা আপনার দেখতে হবে। স্পার্ক প্লাগের এটা গেল 3 নাম্বার অপশন, যে 3টা অপশন গেল যে আপনি কীভাবে স্পার্ক প্লাগটা চেক আউট করবেন যে গেছে নাকি আছে। তারপর জিনিসটা বলে আপনার বাইকের কানেকশন প্রবলেম, কানেক্টিভিটি ঝামেলা হচ্ছে, মানে ইঞ্জিনের সাথে যে বাইকের কানেক্টিভিটিটা ওটা ঝামেলা শুরু করে দেয়। স্পার্ক প্লাগ যখন হালকা পাতলা ড্যামেজ হবে তখন থেকে আপনার ইঞ্জিনের সাথে বাইকের যে কানেকশনটা ওইটা অনেকটা উইক হয়ে পড়বে। দেখবেন যে আপনি ইগনিশন দিচ্ছেন, নিচ্ছে না, থ্রোটল দিচ্ছেন, স্পিড উঠতেছে না, এরকম করে অনেক কিছু দেখবেন। থ্রোটল দিচ্ছেন থ্রোটল আপনার মনে হচ্ছে থ্রোটল নিচ্ছে, এরকম হবে। আবার অনেক জায়গায় দেখবেন যে আমরা যখন জ্যামের মধ্যে যাই, যখন জ্যাম রাস্তায় আমরা বাইক চালাই, তখন কিন্তু আমাদের প্রত্যেকের বাইকে একটা আইডেল আরপিএম সেট করা থাকে, যে এই আরপিএমে আমরা বাইকটা এত কিলো চালাই, মানে এই আরপিএমে বাইকটা অলওয়েজ চালাই আর কি। আমার বাইকে যেমন আইডেল আরপিএম দিয়ে আছে 1000, কজ আমার এর থেকে বেশি ভালো লাগে না। কিন্তু আপনি স্পার্ক প্লাগের ঝামেলাটা যখন ফেস করবেন তখন দেখবেন যে বিষয়টা হবে এমন যে আপনি একটা জ্যামে দাঁড়ায় আছেন, বাইকটা নিউট্রাল করে স্টার্ট দিয়ে রাখছেন, দেখবেন যে আপনার বাইকের আরপিএম একা 2000 যাচ্ছে, 2000-এ যাচ্ছে, একা 0-তে নামতেছে। স্পার্ক প্লাগের ডিসকানেকশনের জন্য কোনো সময় 2000-এ যাবে, কোনো সময় 2.5 যাবে, কোনো সময় স্টার্ট বন্ধ হয়ে যাবে। এরকম সমস্যাগুলো ফেস করতে হয় ম্যাক্সিমাম টাইম। যদি এরকম কোনো সমস্যা আপনারা ফেস করেন তাহলে অবশ্যই একটা জিনিস অবশ্যই চেক আউট করবেন যে আপনার স্পার্ক প্লাগের অবস্থাটা কী, এখন কি অবস্থা। আর ওইটা চেক আউট করতে কখনোই আপনার এটা দরকার নাই, আপনার স্পার্ক প্লাগ চেক করার জন্য আপনার গ্যারেজে থেকে শোনা দরকার নাই এটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। আপনি শুধু দেখবেন যে আপনার স্পার্ক প্লাগে কার্বন জমছে বা ময়লা জমছে বা অতিরিক্ত কালি হয়ে গেছে বা একটু অয়েলি হয়ে গেছে, এইসব জিনিস চেক আউট দিলে বুঝতে পারবেন। সাধারণত বৃষ্টির সময়, এই বর্ষার মৌসুমে এই স্পার্ক প্লাগগুলো বেশি ড্যামেজ হয়। এর পিছনে কারণও আছে, ড্যামেজ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যে দেখবেন যে বৃষ্টি কাদা, বাইকগুলো বেশি ভেজে, বাইকের ওই যেখানে স্পার্ক প্লাগ, অনেকে দেখবে যে বাইকগুলো অনেকে ইরেসপন্সিবলভাবে চালায়, যে উপর যে ক্যাপটা থাকে ওইটা অনেকে সরে যায়, অনেকটা খুলে যায়। এর কারণে ওই জায়গাটাতে পানি ঢুকে বা কেদা মাটি বলেন যে এগুলো ঢুকে, যার কারণে স্পার্ক প্লাগ যখন স্পার্ক দিচ্ছে তখন ওইটা পুড়ে ওই জায়গাটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, বিশ্রী দেখে, এরকম অনেক ঝামেলা হয় আর কি। তো টুকটাক এটাই ছিল যে আপনি কিভাবে আপনার বাইকের স্পার্ক প্লাগটা চেঞ্জ করার সময়টা বুঝতে পারবেন। অ্যাভারেজ মানে ম্যাক্সিমাম সময় এটাই হয় যে 10,000 কিলোর আগ পর্যন্ত স্পার্ক প্লাগে তেমন একটা ঝামেলা করে না, বাট যদি করে বসে তাহলে বুঝতে হবে যে আমার এইসব কারণের জন্য যে আমার স্পার্ক প্লাগ ড্যামেজ হয়েছে আমি বুঝতে পারবো। বেসিক্যালি আমাদের যে মূল বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমাদের বাঙালি একটা স্বভাব খারাপ আছে, যে আমাদের মাইলেজ ড্রপ হোক, আমাদের একটু টান কমুক বা ইগনিশনের ঝামেলা হোক, যাই হোক, আমরা অন্য খুদগুলো বেশি ধরি। যেমন মাইলেজ ড্রপ হলে আমরা ধরি যে আমাদের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, যদি একটু ইগনিশনের ঝামেলা হয়, পিস্টনের ঝামেলা হয়েছে বা ম্যাগনেট বক্সে ঝামেলা হয়েছে। কিন্তু বিষয়টা এমন না, স্পার্ক প্লাগ অনেক কিছু ভূমিকা রাখে বাইকে, বাইক নষ্ট ভালো দিক দিয়ে অনেক কিছু, মাইলেজ বলেন যাই বলেন, স্পার্ক প্লাগ বড় একটা ভূমিকা রাখে। তো আমার কথা হলো যে যদি কোনো সমস্যা এরকম হয় তাহলে সবার আগে আমাদের চেষ্টা যে আমরা স্পার্ক প্লাগটা অবশ্যই যদি কেউ নিজে খুলতে পারেন নিজে, আর নাইলে গ্যারেজে চেক করতে হবে। আর আজকের ভিডিও থাকবে শুধু ওই সব মানুষদের জন্য যারা এই সব টুকটাক বিষয়গুলো নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়েন, ইতস্ততা বোধ করেন বা মনে করেন যে আমার বাইকের এই সমস্যা খুব মেজর সমস্যা হয়ে গেছে। কিন্তু এত কিছু না, জাস্ট একটা প্লাগ চেঞ্জ করলে পুরো বাইক ওকে। তো সবাই ভালো থাকবেন আর চোখ রাখবেন চ্যানেলে। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত পাবেন উইকলি, মেবি 7 ব্লগ পসিবল না, বাট 2 or 3 আমি দিব ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, অ্যান্ড সাবস্ক্রাইব 7 চিজ।